শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল ঠিক 5টা মতো। ঘুমের থেকে উঠে কিন্তু ওই দিককার সমস্ত ঘরের বাসনপত্র বাইরে বার করে রাখলাম। তারপর আমাদের তুলসী মঞ্চটা না সুন্দর করে লেপাপোছা করে নিচ্ছি। আর এই তুলসী মঞ্চটা বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে সেভাবে লেপাপোছা করেছি, করার পরেই কিন্তু বৃষ্টি আসতো, সেই কারণে তুলসী মঞ্চটা যেন কেমন একটা লাগতো। কিন্তু আজকে লেপাপোছার পর কতটা সুন্দর লাগছে তাই না বলো দেখতে। যাই হোক, ওই দিককার কাজকর্ম শেষ। আর দেখো এইদিকে কিরকমভাবে আমি উঠানে আজ চলাফেরা করছি। এদিকে আমগুলো সব ফেলতে এসেছি, আটিগুলো। আর তোমার উঠানে এত স্লিপ, ভয় লাগছে পাটা যদি একবার ফসকে যায় কোমর ভেঙে যাবে, এরকমটাই মনে হচ্ছে জানো। কি আর করব, কিছু করার নেই। এরকমভাবেই কিন্তু হাঁটাচলা করে সংসারের সমস্ত কাজকর্মগুলো সারি। যাই হোক, ওইদিকে এঁঠো জল, তার সাথে কি আমগুলো ছিল সে সমস্ত ফেলে এইদিকে চলে এসেছি বাসন কোসনগুলো মাজা ধোয়া করতে। আর আজকে বেশ কিছুটা বাসন বেরিয়েছে, তার সাথে আছে আমাদের এখানে মশার উৎপাত। একটু বৃষ্টি হওয়ার জন্যই জানো, একটু বৃষ্টি হলে পরে এত মশা, কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। আমার পা দুটো যেন ছিঁড়ে খাচ্ছে। তো ডোডোর পাপাকে আমি বলছি যে এত মশা এখানে কি করে আমি কাজকর্ম করি। ও জানো তো একটাই কথা বলছে যে মশার ধূপকাঠি বা কিছু একটা নিয়ে যায়, ডিমের ট্রেগুলো থাকে ওইগুলো। কিন্তু কি করব, নিয়ে আসলেও যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। মশা কিন্তু অনবরত চারিদিকে আছে, আর এই সময়টায় খুব ভয় লাগে জানো। আর জানো তো বর্ষাকালে সকালে এরকমভাবে যদিও বা বাসন কোসন মাজা যায়, তারপরে কিন্তু একটা ভয় থেকেই যায়, এই ধরো বৃষ্টি যেন না হয়, এই বৃষ্টি যেন না আসে, এরকমটাই। যাই হোক, দেখেছো এদিককার বাসন কোসন মাজা হয়ে গেছে আর ওইদিকে রাখতে যাচ্ছি। আর জানলার মধ্যে দেখেছো যে সমস্ত কাপড়গুলো ঝুলছে না, এগুলো ঠাকুরের সিংহাসনের কাপড়। এগুলো কালকে যেন কেচে দিয়েছিলাম, তো কেচে এখানে মেলে রেখেছিলাম জল ঝরতে। এত বৃষ্টি ছিল মেলার জায়গায় পাচ্ছিলাম না। আর ঠাকুরের তো সেও তো আমি সমস্ত জামা কাপড়ের সঙ্গে লাগাচ্ছিলাম না, একটু আলাদাভাবে রেখেছিলাম। তো এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে জানো। আর এইগুলো হলো কালকেকার যে সমস্ত জামা কাপড়গুলো ধোয়া কাচা ছিল, সেই সমস্ত কাপড়গুলোই কিন্তু এদিকে একটু মেলে দিচ্ছি সকাল সকাল, যাতে রোদ্দুরটা ওঠার আগে হাওয়াতে অনেকটা জলটা শুকিয়ে যায়, তার জন্য মেলে দিচ্ছে। আর আজকে জানো তো সকাল থেকে বেশ সুন্দরভাবে হাওয়া দিচ্ছে। আর বৃষ্টি হওয়ার পর যদি এরকম হাওয়া দেয় না, খুব ভালো লাগে জানো। কেন মনে হয় বলো তো, ওই যে আমাদের উঠোন ঘাট রাস্তা এগুলো যেন শুকিয়ে যায়। তার সাথে তো আমাদের রয়েছে মায়েদের নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যে একটা জিনিস কাঁথা কাপড় কাচা। সেই সমস্ত কাঁথা কাপড়গুলো যদি শুকিয়ে যায় সেগুলো অনেক শান্তি লাগে। আর জানো তো এই বর্ষাকালে বাচ্চারা যত বেশি টয়লেট করে, কিন্তু কিছু করার নাই, বড় হয়েছে ডোডো, ওরও এখন কাঁথাগুলো বেশ পরিমাপে মোটা। যাই হোক, কথা বলতে বলতে এই দেখো উঠানটা আজ না ঝাঁট দিতে পারলাম না, জল তারপরে কাদা, ঝাঁট দেওয়া যাবেই না। আমরা এই বর্ষাকালে এরকমভাবেই পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে তুলে বালতিতে জমা করি। এতে করে কিন্তু জানো তো আমার বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সকাল থেকে উঠেই একেবারে কোমর বেঁধে কাজে লেগেছি। আরে হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, কোমর হয়তো বাঁধেনি কিন্তু কোমর বাঁধারই চোখ। এই যে এই সমস্ত উঠানের একটা একটা করে পাতা কুড়ানো যে কি কষ্ট, বলে বোঝানোর মতো নয়। কিন্তু কি করব, একটা একটা করে পাতা যদি না তুলে ফেলি, উঠানটা দেখতেও সারাদিন যেন কিরকম লাগবে। আর জানো তো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িঘর রাখতে গেলে না, নিজেদেরকেও একটু বেশি বেশি করেই খাটুনি খাটতে হয়। আর আমার ভীষণ ভয় লাগছে জানো বন্ধুরা, এত শ্যাওলা হয়েছে উঠানের মধ্যে, তার সাথে তোমার
বৃষ্টির জল, কাদা এইসবে কিন্তু ভীষণ ভয় করছে। যাই হোক, পাতা কুড়োনো শেষ। এই জায়গাটায় পাতা জমা করি ঝাড় দিয়ে এসে, সেই জায়গাটাতে একেবারে পাতাগুলোকে ফেলে দিলাম। তো এখানেই পাতাগুলো ফেলা থাক, যখন বাইরে যাব তখন কিন্তু পাতাগুলো তুলে নেবো। এরই মাঝে স্নান সেরে একেবারে ঠাকুর ঘরে এলাম। ঠাকুর ঘরটা দেখেছো একরকম লাগছে কিন্তু না, এরপরে দেখো কত সুন্দর পরিবর্তনটা বুঝতে পারলে? ওই যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম বলে তখন ফাঁকা ফাঁকা লাগছিলো, আর এখন কাপড় কেচে ভালো করে গুছিয়ে দিয়েছি সিংহাসনে, তার সাথে ফুলও সাজিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে। আর জানো তো এখন না একটু একটু করে ঠাকুরের কাজগুলো করছি, তো তাতে করে না মনটা ভারী শান্তি পাচ্ছে জানো বন্ধুরা, কি বলবো। যাই হোক, সকালকার খাওয়া দাওয়া সমস্ত পর্ব গুছিয়ে দুপুরে রান্নায় চলে এসেছি। এতক্ষণে উনানও ধরিয়ে দিয়েছি। আজ ডোডোর পাপা আমাকে বলেছিল যাতে এই কাঠে যেন আমি না রান্না করি। কেন বলো তো? এই কাঠের উনানটাই শুকনো, কিন্তু চারিদিক একেবারে জলে তৈতব্য। কিন্তু কি বলতো, আমরা তো গৃহবধূ, এতটাই সংসার করতে করতে সংসারী হয়ে উঠে পড়েছি নিত্যদিনে, নিজের অজান্তেই আর মন চায় না গ্যাসে রান্না করি। মনে হয় যে না, একটু কাঠের উনানেই রান্না করি, তাতে আমার গ্যাসটা কিন্তু অনেকটাই সাশ্রয় হবে। সেই কারণে ওর কথাও না শুনে আমি কিন্তু কাঠেই রান্নাটা চাপালাম। আর উনানের ভেতরে যেন ওই যে ছাইগুলো ভেজা ভেজা ছিল, কি করব, অনেকগুলো পাটকাঠি গোছা বেঁধে নিয়ে একেবারে রান্নাটা বসিয়েছি। তাতে করে কিন্তু পাটকাঠিগুলো ধরাতে উনুনটা শুকিয়ে গেল, আর আমার রান্না করতেও অনেকটাই সুবিধে হলো। আর বন্ধুরা, তোমরা তো কালকের ব্লগে দেখেছো ডোডোর পাপা বাজার গেছিল, তা বাজারে কিছু সবজি নিয়ে এসেছিল। তো সেরকম কিছু সবজি আনতে না করেছিলাম, অল্প অল্প করেই আনতে বলেছিলাম। বর্ষাকাল তো, সব জল পাওয়া সবজি, সব কিন্তু ঘরে বেশি দিন থাকলেই যেন নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি বলেছিলাম যা পাও দু একটা করে সমস্ত সবজিগুলো নিও, আবার বেশি সবজিও নিও না, তাতে করে ঘরে থেকে নষ্ট হলে খুবই খারাপ লাগবে জানো। তো সেই কারণে ও না বেশি সবজি আনেনি, যা এনেছে অল্প স্বল্প। এই ধরো কালকের দিনটা হলো, আজকে হলো, আর কালকেকার জন্য একটু উচ্ছে আর আলু পড়ে রয়েছে, না হলে সবজি কিন্তু বাড়ন্ত ঘর বলতেই। তো ওইদিকে কুমড়োটা এনেছিল, কুমড়োটা একটু ছক্কা মতো করলাম। আর এটা ভারী পছন্দের ডোডোর জানো খেতে, ও ভীষণ পছন্দ করে কুমড়ো ভাজা, আলু ভাজা, এই সমস্ত ভাজাগুলো। যাই হোক, আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন ভালো করে মশলাটা কষানোর পালা। উচ্ছে আর আলু দিয়েই কিন্তু এই তরকারিটা রান্না করছি। আর এই তরকারিটা জানো তো, উচ্ছে আলু যত কষিয়ে কষিয়ে করানো হবে ততই কিন্তু তরকারিটার টেস্টটা আরও দ্বিগুণ হবে। আর সত্যি বলতে এই তরকারিটা আমাদের বাড়িতে খেতে সবাই ভীষণ পছন্দ করে, সেই জন্য আরও কিন্তু করা। আমার আবার একটুও পছন্দ হয় না, কিন্তু কিছু করার না। আর দেখেছো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তাই পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। জলের পরিমাপটা একটু কম কম লাগছে, যেন একটু কষা কষা করে করব, মানে মাখা মাখা করে করব। যেহেতু ডাল করব সেই জন্য এই তরকারিটা মাখা মাখা করেই করব। আর এই উচ্ছে আলুর তরকারি এরমভাবে রান্না আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শিখেছি। তো গাছ থেকে কিছুটা আমরা পারতে বললাম ডোডোর পাপাকে, তো ও পেরেছে জানো। আর এই আমরা দিয়ে ডাল খেতে না আমার ভারী পছন্দের। তো দেখেছো উনানটাও কি সুন্দর গনগনিয়ে আঁচ উঠেছে, এত ভাল লাগে এরকম করে যদি গনগন গনগন করে উনানটা আঁচ ওঠে, খুব ভাল লাগে। আর এটা ভাল লাগে বেশি জানো তো এই বর্ষাকালে উনান ধরাতে গিয়ে যেন কান্না পেয়ে যায়, কিন্তু কিছু করার নাই। এই যে উনানটা যদি একবার ধরিয়ে ফেলা যায় তাহলে কিন্তু পরে আর চিন্তাই করতে হয় না। উনানটা গরম হয়ে গেলে একটা একটা করে কাঠ দিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়। আর আমড়াগুলো গাছের আমড়া তো একদমই টাটকা, এত ভালো কি বলবো জানো। ডালটা সেদ্ধ হওয়ার পর আমি একটু 1% হয়তো বাকি ছিল, তখন আমড়াগুলো ডালে দিয়েছি, কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জানো বন্ধুরা। এত সুন্দরভাবে কচি কচি আমড়া তো আরও সেদ্ধ হয়েছে দেখে মনটা ভারী ভালো লাগলো গো।
যাই হোক, গল্প করতে করতে রান্না এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর রান্নাটা করার কারণ কি জানো তো, আরও কাঠের উনানে এখন তো সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না, যাতে করে রান্নাটাও হয়ে যায় আর আমার কাঠগুলোও শেষ হয়ে যায়, তারই একটু কিন্তু প্রস্তুতি চলছে। কথা বলতে বলতে এদিক দিয়ে রান্না বান্নার ঝোলটা টকবকিয়ে ফুটে গেছে আর আলুগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, রান্নার পর্ব, তরকারির পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে ডালটাও কিন্তু সম্বার দেবো। ডালটার কথা তো আমার মাথাতেই ছিল না জানো। যাই হোক, তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এত ধোঁয়া জানো, তোমার ওই যে হাওয়া দিচ্ছে চারিদিকে, সেই কারণে কিন্তু ভীষণ প্রকারে ধোঁয়াটাও উঠছে। কিন্তু এই ধোঁয়া উঠলে না বেশি তরকারিতে যেন ধোঁয়া ধোঁয়া গন্ধ ছাড়ে। আমাকে না ডোডোর পাপা বলে বেশি ধোঁয়া ওঠার আগেই জ্বালানি দিয়ে উনানটা টিপতে দেবে না, তাহলে পরে উনানে কিন্তু রান্নাটাও ভালো হবে, আবার ধোঁয়া গন্ধটাও ছাড়বে না। যাই হোক, কড়াইটা আর ধুলাম না, এই ডালটাই তো নামাবো, তারপরে একেবারে ভেজে নেবো। তো তেলের ওপরে ফোড়ন বলতে একটু সর্ষে দিলাম। টকের ডালে কিন্তু সর্ষে আর শুকনো লঙ্কাটাই বেশি চলে। তোমরা কে কী ফোড়ন দাও অবশ্যই কিন্তু আমাকে বলো। আর জানো তো, মুসুর ডাল বা এমনি নর্মাল ডালে কিন্তু আমি মুসুর ডালে পেঁয়াজটা দিই আর তোমার কাঁচা লঙ্কা দিই। আর তোমার মুগের ডাল, ছোলার ডাল এগুলোতে একটু জিরে ফোড়ন দিই। এরকমভাবেই কিন্তু আমি রান্নাটা করি। আমার রান্নার পদ্ধতিগুলো না এক এক সময় নিজে নিজেই মাথায় আনি, আবার এক এক সময় কিন্তু মানে মায়ের কাছ থেকে জেনে টেনে রান্নাগুলো করি। এরকমভাবে রান্না করতে করতে না এখন না আমার ভীষণ ভাল লাগে যেন রান্না করতে। আগে ছোট ছিলাম যখন, তখন ভাবতাম যে এত তরকারি, এত ফোড়ন, এত কিছু সবাই কিভাবে মনে রাখে, কোনটায় কি মশলা দেব, কোনটায় কি করব, এগুলো তো মনে রাখাও একটা তোমার চিন্তারই ব্যাপার, তাই না? কিন্তু কি বলো তো, এই রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। উনানের আঁচটা কিন্তু গনগন করে মিটমিট করে চলছে, আর শেষ দিকে ভাতটাও হয়ে গেল। এখন নাইটিটা ছেড়ে নিলাম জানো। তো এইদিকে জামা কাপড়গুলো গুছোতে এসেছি, ওই দিক দিয়ে ডোডোর গাড়িটাও ঠিকঠাক করে রাখলাম, আর এদিক দিয়ে আমি এইটা খুঁজে পেলাম যেন, ঘরে তোমার যেসব ফার্নিচারগুলো আছে সেই সমস্ত ফার্নিচারগুলো না আর পরিষ্কার করা হয়ে উঠছে না, তাই ভাবলাম এই নাইটি কাটাটা দিয়ে একটু ফার্নিচারগুলো পরিষ্কার করব, সেই কারণে এটাই বের করলাম। অবশ্য আমার ঘরে ফার্নিচার বলতে সেরকম কিছুই নাই, ওই একটা খাট আর একটা আলমারি, কিন্তু এটাই আমার কাছে অনেক জানো। ভগবান বলেন তোমার কাছে যা আছে সেটা নিয়ে যদি সন্তুষ্ট থাকো তাহলে তোমার জীবনে অনেক কিছুই ভালো হবে। তাই আমি চাইনি, আমি যেটুকু পাই আমার সেটুকুই আমার কাছে অনেক, আমি সেটুকু নিয়েই নিজের তৃপ্তি মিটিয়ে নিজের মতো করে থাকতে পছন্দ করি। যাই হোক, গল্প করতে করতে ডোডোর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আজ মনটা ভারী ভাল লাগছে যেন, ওই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেল। এই জামা কাপড় না শুকালে কোথায় টানা হেঁচড়া করবো, একবার এখানে একবার ওখানে মিলবো, উল্টাবো পাল্টাবো এইসব মনে হয়। আর যদি শুকিয়ে যায় কি সুন্দর এই থাকটার মধ্যে গুছিয়ে রেখে দিতে পারি, সেই জন্যে কিন্তু মনটাও অনেকটাই খুশিতে পারি। যাই হোক, এইদিকে দেখেছো আলমারিটা বললাম না নোংরা হয়েছে, অনেক দিন হলো পরিষ্কার করা হয় না জানো তো। এই চেয়ারের ওপরে উঠে উঠে আমি পরিষ্কার করি। আলমারিটা এত উঁচু নিজে লাগুলি পায় না, আর আমার ঘরে জানো তো নোংরা অপরিষ্কার দেখলেই যেন কেমন একটা লাগে। সব সময় মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতাই রাখবো, তাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে পছন্দ করি। অনেকে এই নিয়ে অনেক কথাই আমাকে শুনিয়েছে জানো, ঘরে কী বা আছে তার আবার এত পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কি বলো তো, আমার কাছে যেটুকু আছে সেটাই আমার কাছে অনেক, আমার কাছে শ্রেষ্ঠ। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হলো, ডোডোকে ঘুমাচ্ছে এখনো অবধি, আর আমি এদিকে খেতে এসেছি। তো আজকে খাচ্ছি তোমার টক ডাল, উচ্ছে আলুর তরকারি আর কুমড়ো ভাজা। ডোডোর পাপা আজকে এখনো অবধি আসেনি জানো, ও কাজে গেছে। ফোন করেছিলাম আসবে নাকি, তো ও বললো আসবো না, তুমি একা একাই খেয়ে নাও। এখন বাজে ওই ঘড়ির কাটে 4টে মতো। একটু শুয়েছিলাম, অপেক্ষা করছিলাম 4টে, 4:30, জোর বেশি 5টা 5:30 এইটুকু অপেক্ষা করি, এর বেশি আর কিন্তু যায় না। তখন একেবারেই দুপুরের খাওয়ার সময়টা চলে যায়। এখন যে আছে তাও
কিন্তু নয়, কিন্তু আমরা গ্রামবাসী তো, আমাদের কাছে 4টে থেকে 5:30 অবধি খাওয়াটা কোনো ব্যাপার না, ওটা হতেই থাকে। কিন্তু এরকমটা যদি নিত্যদিন হতে থাকে তখন একটু খারাপ লাগে, তখন আবার নিজেদের রুটিনে নিজেরা আসারই চেষ্টা করি। যাই হোক, ডোডোকে এখন ঘুম থেকে তোলালাম, তুলে ওর ঠাম্মার কাছে দিয়ে রেখেছি, আর আমি এই দিক দিয়ে খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা যারা এখনো অবধি আমার ব্লগটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। তো এখানে শেষ করলাম, বাই। হচ্ছে এদিকে। এদিকে কেউ আছে?